5 আগস্টের পর থেকে থানা থেকে হারিয়ে গেছে অপরাধের নথি। অভিযোগ বাড়লেও ধরাছোঁয়ার বাইরে অনেকে। থানাগুলোতে তালিকা না থাকা কিংবা থাকলেও সেটি প্রকাশ না করা, এগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে অপরাধীদের অপরাধ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাতে যমুনার সামনে জুলাই আহতদের বিক্ষোভ, ধৈর্য ধরার আহ্বান হাসনাতের। 3-4টা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিংয়ে যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। রাজধানীর 3 পয়েন্টে 11 ঘণ্টা করে সড়ক অবরোধের ঘোষণা। তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলেজ। এবং খুলনার বিলটাকাতিয়া জলাবদ্ধতায় অনুষ্ঠিত বড় আবাদ, 6000 একর চাষযোগ্য জমি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তাসওয়ার নাফি। মাত্র 42 দিনে 5 দেশে ভয়াবহ 6টি বিমান দুর্ঘটনায় প্রাণ গেল 3 শতাধিক আরোহীর। ঘন ঘন বিমান দুর্ঘটনায় নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের এভিয়েশন খাত। Accidents happen, they don't happen that often. It's really safe to fly. It's just awful when mistakes happen and people die. You don't know the flight crew, you don't know the pilots, you never know what could happen. It could happen driving down the road. Anything can happen anytime, so I don't think it's necessarily. এ নিয়ে এখন বাজারে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো থানাতে অপরাধীদের তথ্য না থাকা প্রসঙ্গে। রাজধানীর বেশিরভাগ থানায় নেই এলাকা ভিত্তিক অপরাধীদের তথ্য। এই তালিকা না থাকায় অনেক ক্ষেত্রেই তদন্ত কর্মকর্তাদের পড়তে হচ্ছে বিপাকে, আর এই সুযোগে ধরাছোঁয়ার বাইরে চিহ্নিত অপরাধীরা। পুলিশ বলছে 5 আগস্টের পর থানা থেকে হারিয়ে গেছে বেশিরভাগ অপরাধের তথ্য। রুবেল হাওলাদারের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। রাত 2:35। গাড়ি থেকে নামতে দেখা গেল এক ব্যক্তিকে। মিরপুরের শিমুলতলার সামনে সড়ক পার হয়ে বাড়ির পথে যাচ্ছিলেন তিনি। হুট করে দুজন ব্যক্তির এলোপাথারি কোপ। 40 সেকেন্ড এলোপাথারি কুপিয়ে সটকে পড়ে ঘটনাস্থল থেকে। এরপর পার হয়েছে 1 মাসের বেশি সময়, অথচ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। কি বলছে পুলিশ দেখতে দারুস-সালাম থানায় আমরা। জানা গেল এই থানায় নেই কোনো অপরাধীর তথ্য। কে হামলা করেছে আসাদুজ্জামানকে, নেই সেই অভিযোগের কোনো অগ্রগতি। আগে হয়তো ছিল, এখন আছে কিনা এটা জানতে হবে। ঠিক এই নোটিশ বোর্ডটিতেই ছিল সন্ত্রাসীদের তালিকা। তবে থানা লুট হওয়ার কারণে সেই নোটিশ বোর্ড কিন্তু এখন সিসিটিভি বসানোর স্থান হয়েছে। আমরা দেখতে চাই যে আসলে মূল সন্ত্রাসী অথবা অপরাধীদের তালিকা এই থানায় আছে কিনা। চলুন দেখে আসি। আমাদের কাছে বিভিন্ন তালিকা তৈরি করছি আমরা, কিছু তালিকা আমরা পেয়েছি, আমরা তালিকা করছি। এবার আসা যাক আরেকটি ঘটনায়। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এক ব্যক্তিকে কোপাচ্ছে 15 থেকে 20 জন ব্যক্তি মিলে। অভিযোগ রয়েছে পানি, ইন্টারনেট ও ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এই হামলা। অথচ এই ঘটনায় উঠে আসে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। কি বলছে থানা? প্রত্যেকটা থানায় একটা সন্ত্রাসীদের চার্ট লিস্ট থাকে না? আপনাদের চার্ট লিস্টটা কোন জায়গায় ঝুলানো আছে? সেই রাস্তার রুমে। প্রত্যেকটা থানায় একটা সন্ত্রাসী অথবা ক্রিমিনালদের চার্ট লিস্ট থাকে না আপনাদের? চার্ট থাকে না? আগে যেমন থানায় থানায় ঝুলানো দেখতাম বিভিন্ন জায়গায়। আমি এসে পাইনি। হ্যাঁ, আমি এসে পাইনি। মানে এখানে কি নাই? তৈরি করতেছি কিন্তু আমি এসে পাইনি। শীর্ষ সন্ত্রাসী ইমন, সিসি হেলালের ভাই কি? এতে শ্যাম, দীপু। দীপু।
রাজধানীতে বিভিন্ন সময় চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি হত্যাকাণ্ডের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীরা বিভিন্ন সময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এর পেছনের কারণ হিসেবে অনেকেই বলছেন থানাগুলোতে তথ্য হালনাগাদ যে অপরাধীদের তালিকা থাকার কথা সেটি নেই। আমরা একটু খুঁজে দেখতে চাই বিভিন্ন থানায় যে সেই ধরনের তালিকা আছে কিনা এবং প্রধান অপরাধী কোন থানার কে। উত্তর পশ্চিম থানায় নেই কোনো অপরাধীর তালিকা। অভিযোগ নিয়ে থানায় আসাদের অধিকাংশই ছিনতাইয়ের শিকার হয়েছেন। কথা বলতেছি 1 মিনিট, আমার শালারে ফোন দিতেছি, হ্যালো বলতেই একজনের ধাক্কা দিছে আর একজনের ঠান দিয়ে মোবাইল নিয়ে দৌড় দিছে। এই জায়গায় শোনা যায় যে মোবাইল চুরি হচ্ছে, এর কি কোনো তালিকা আছে আপনাদের কাছে? আছে স্যারের কাছে, ওসি স্যারের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ স্যার কি তালিকাটা নিয়ে অফিশিয়ালি চাইলে শেরেস্তার রুমে গিয়েও পাওয়া গেল না অপরাধীদের কোনো তালিকা। একটা বোর্ড থাকার কথা প্রত্যেকটা থানায় থাকে, এটা কি আছে আপনাদের? অবশ্যই আছে, কিন্তু আমি নতুন আসছি তো আমি বলতে পারতেছি না ভাই। এবার গন্তব্য উত্তরা পূর্ব থানায়। চিত্র ঠিক একই। ভাই, আপনাদের অপরাধী শনাক্তের একটা বোর্ড থাকে না, ওই যে যারা দাগি অপরাধী চার্ট বোর্ড রাইট। হ্যাঁ রাইট। সেটা কোথায়? সেটা তো এখন হচ্ছে ওইভাবে আমাদের নতুন তো সংস্কার হচ্ছে। শুধু এই থানাগুলো নয়, রাজধানীর অধিকাংশ থানায় খুঁজে পাওয়া যায়নি শীর্ষ সন্ত্রাসী, রেড অ্যালার্টভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীর তালিকা। ডিএমপি বলছে তারা অনলাইনের মাধ্যমে এটি সংরক্ষণ করেন। বর্তমানে যে সিডিএমএস রয়েছে, একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এই সব তথ্যগুলো পেয়ে থাকি এবং এখানে কেউ কোনো একটা জায়গায় অপরাধ করলে তার পূর্বাপর যে অপরাধের তথ্যসমূহ সেগুলো চলে আসে। অপরাধ শনাক্তের অন্যতম হাতিয়ার এলাকা ভিত্তিক অপরাধীদের তালিকা, বলছে অপরাধ বিশ্লেষকরা। পুলিশের কাছে সঠিক তালিকা না থাকলে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যায় বলেও মত তাদের। যারা অপরাধের নেতৃত্ব দিচ্ছেন এদের বিরুদ্ধে আইন প্রয়োগের ধারা বলুন অথবা সেই কার্যক্রমটা খুব জোরালো হওয়া উচিত। কিন্তু এই যে থানাগুলোতে তালিকা না থাকা কিংবা থাকলেও সেটি প্রকাশ না করা কিংবা নোটিশ বোর্ডে সেটি উত্থাপন না করা কিংবা এই ব্যাপারে এক ধরনের এড়িয়ে যাওয়া অথবা একটা ঢিলেমি ভাব লক্ষ্য করা, এগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে অপরাধীদের অপরাধ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। দ্রুত হালনাগাদ তালিকা তৈরি না করলে কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের থামানো কঠিন হবে বলে মন্তব্য অপরাধ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অবরোধের আওতায় থাকবে মহাখালী রেলগেট, আমতলী এবং গুলশান লিংক রোড। রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিতুমিরের শিক্ষার্থীরা। ব্রিফিংয়ে অবরোধের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত 5 দিন ধরেই অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রোববারও শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যায় মহাখালীর আমতলীতে সড়কে অবস্থান নেন তিতুমিরের শিক্ষার্থীরা। এ সময় মহাখালী, বনানী এবং গুলশান সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। পরে রাত 8টার দিকে ফের তিতুমির কলেজের সামনে চলে আসেন শিক্ষার্থীরা। রাষ্ট্র আমাদের সাথে ইচ্ছা করে দ্বিচারিতা করছে। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে আমতলী, মহাখালী রেলগেট এবং গুলশান লিংক রোড। অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। দিনাজপুরের বিরামপুরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। এতে বন্ধ রয়েছে উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ। নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, দুর্ঘটনার কারণ কি জানা গেছে কিনা? লেভেল ক্রসিং কি অরক্ষিত ছিল সে বিষয়ে জানতে চাই। এছাড়া সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? নাফি, রেলের যে ক্রসিংটি রয়েছে সেটি অরক্ষিত না। এখানে যে
গেটম্যান দায়িত্বে ছিলেন, তার দায়িত্ব অবহেলার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে, যেটি এখানকার স্থানীয় যারা ট্রাক চালক রয়েছেন এবং প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন। এবং আমি আপনাকে একটু বলি যে এখানে এসে যে জিনিসটি দেখেছি আমরা, যে মূলত গেটম্যানের দায়িত্ব অবহেলার কারণে ট্রাকটি ঠিক যখন ঢুকে যায়, আসলে রেল লাইন পার হওয়ার অতিক্রম করার চেষ্টা করে, ঠিক সেই সময় ঢাকাগামী যে একতা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি কিন্তু সেটাকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক এবং যে হেল্পার রয়েছেন সহকারী, তিনি দুজনে কিন্তু মারা গেছেন। এবং এরপর থেকে এই দিনাজপুরের সাথে যে ঢাকার যে সড়ক পথের যে সড়ক পথটি রয়েছে সেখানে কিন্তু যানজটের তীব্র সৃষ্টি হয়েছে এবং প্রায় বলা চলে 8 থেকে 10 কিলোমিটার রাস্তায় কিন্তু জ্যাম তৈরি হয়েছে। এবং সেই জায়গাটিতে কিন্তু বিভিন্ন ধরনের সবজি বোঝাই ট্রাক রয়েছে এবং ঢাকা থেকে দিনাজপুর গামী যে বাসগুলো রয়েছে যাত্রীবাহী সেগুলো রয়েছে, সেই ভোগান্তিতে কিন্তু পড়েছে। দুর্ঘটনাটি মূলত ঘটেছে রাত 1টার দিকে। সেই রাত 1টা থেকে এখন পর্যন্ত এই জায়গাটিতে এখন পর্যন্ত ট্রাকটি না সরবার কারণে জ্যামের তৈরি হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছেন এখানকার যারা ট্রাক চালক এবং বাস চালক রয়েছেন তারা। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি ক্রেন এসেছে এবং সেই ক্রেন দিয়ে কিন্তু এই দুর্ঘটনা কবলিত যে ট্রাকটি রয়েছে সেটি উদ্ধার কার্যক্রম চলছে। এবং এই উদ্ধার কার্যক্রমের পরে হয়তো যে রাস্তা দিয়ে সড়ক দিয়ে যে যান চলাচল সেটি হয়তো স্বাভাবিক হতে পারে, এমনটি কিন্তু আশা কিন্তু দেখিয়েছেন আমাদের পুলিশ যারা রয়েছেন এখানে তারা। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এই ট্রেন চলাচল যে বিষয়টি রয়েছে এই উত্তরাঞ্চলের সাথে কিন্তু এটি একমাত্র রুট, এই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটলেও এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে নাফিস যে আসলে রেলের গেটম্যান যে রয়েছে তার দায়িত্ব অবহেলার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। নাফিস। দিনাজপুরের বিরামপুরে লেভেল ক্রসিং এ ট্রাক এবং ট্রেনের সংঘর্ষের ঘটনার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। ট্রমা সেন্টারটি মহাসড়কের পাশেই করার উদ্দেশ্য ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঘন ঘন দুর্ঘটনা, কিন্তু আহতদের দ্রুত হাসপাতালে নেয়ার জন্য নির্মাণ হলেও উদ্বোধনের 1.5 যুগেও চালু হয়নি কুমিল্লার দাউদকান্দি সরকারি ট্রমা সেন্টার। মহাসড়ক সহ জেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে স্থাপিত হয় বিশেষায়িত হাসপাতালটি। দ্রুত এই হাসপাতালটি চালুর আশ্বাস জেলা ও স্বাস্থ্য প্রশাসনের। বাসির আহমেদের তোলা ছবিতে মাসুদ আলমের প্রতিবেদন। সড়ক দুর্ঘটনায় আহত ও পঙ্গু রোগীদের চিকিৎসার লক্ষ্যে 2006 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির শহীদনগরে নির্মিত হয় সরকারি ট্রমা সেন্টার। নির্মাণের 2 দফা উদ্বোধন হলেও বিশেষায়িত এই হাসপাতাল চালু হয়নি 1.5 যুগেও। নির্দিষ্ট লোকবল, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি না থাকায় 3 তলা বিশিষ্ট 20 শয্যার বিশেষায়িত এই হাসপাতালটি যেন নিজেই এখন ট্রমায়। মূলত দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লা অঞ্চলে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে দাউদকান্দিতে স্থাপন হয় সরকারি ট্রমা সেন্টারটি। সরঞ্জামাদিও আনা হয় একটি উন্নত বিশেষায়িত হাসপাতাল পরিচালনার জন্য, কিন্তু সেটি চালু না করে কোনো মতে আউটডোরে স্থানীয়দের দেয়া হচ্ছে জ্বর, সর্দি, কাশির চিকিৎসা। আর 6.88 লাখ টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টার থাকা সত্ত্বেও সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক উন্নত চিকিৎসার লক্ষ্যে ছুটতে হয় কুমিল্লা কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্যারাসিটামল দিছে, নাপা দিছে, মলম দিছে। টেম্পোরারি চলে, ডাক্তার আইয়ে 4-5 জন ঠিকই আই, কোনো রুগী টুগী আসে না। প্রাথমিক চিকিৎসাটা পাচ্ছি না, এর জন্য আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া লাগতেছে। সরকার যদি এটা তাড়াতাড়ি চালু করে তো জনগণের ভালো হবে। দায়িত্বরত চিকিৎসক বলছেন, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সরবরাহ করা হলে বিশেষায়িত ট্রমা সেন্টারটি হবে এই অঞ্চলের মানুষের সবচেয়ে উপকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। আর জেলা সিভিল সার্জন বলছে, ট্রমা সেন্টারটি দ্রুত চালু হলে সড়ক দুর্ঘটনা কবলিতদের যেতে হবে না ঢাকা কিংবা কুমিল্লা মেডিকেলে। ট্রমাটিক কেসের হিস্ট্রি থাকে, সেখানে ব্লিডিং থাকে, ফ্র্যাকচার থাকে, বিভিন্ন ধরনের ইনজুরি থাকে। আমি যদি শুরুতেই চিকিৎসাটা এখানে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে সময়টা যেমন বেঁচে যাবে, রোগীর জীবনটাও মানে সেভ করার চান্সটা অনেকটা বেড়ে যাবে। পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট আর যদি জনবল অ্যাপ্রুভাল ঠিকঠাক মতো পাওয়া যায়, এই ট্রমা সেন্টারগুলো মানুষের ভালো কাজে আসতে পারে। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটার এলাকায় গত 1 বছরে ছোট বড় 171টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 152 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 137 জন।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের তথ্য বলছে, দুর্ঘটনাপ্রবণ অঞ্চলটিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেশিরভাগ ব্যক্তি কুমিল্লা কিংবা ঢাকা নেয়ার পথেই মৃত্যু হয়েছে। বিশেষায়িত হাসপাতাল দাউদকান্দি সরকারি ট্রমা হাসপাতাল, যেটা সকল ধরনের যন্ত্রপাতিও আছে, কিন্তু সেখান থেকে তেমন কোনো চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। খুব বেশি গুরুতর দেখলে আমাদের হাইওয়ে পুলিশ নিজেরাই গাড়ি ম্যানেজ করে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা সেবায় ট্রমা সেন্টারটির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। দুর্ভাগ্যজনক যে এটা আমরা ইনফ্রাস্ট্রাকচার করে রেখেছি, এটাকে চালু করতে পারিনি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব। নিশ্চয়ই সরকার এক্ষেত্রে যেন এই সেবাটা মানুষ পায়, এই জন্য যা করণীয় নিশ্চয়ই সরকার করবে, আমরা সরকারের দৃষ্টিতে আনবো। বিশেষজ্ঞরা বলছেন, ট্রমা সেন্টারটি চালু হলে দুর্ঘটনায় গুরুতর আহতদের ঢাকায় পাঠানোর পরিমাণ যেমন কমবে, তেমনি দ্রুত আহতদের প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে। মাসুদ আলম, এখন, কুমিল্লা। গেল বর্ষার জলাবদ্ধতা শীতেও বহাল। পানি না সরায় চলতি মৌসুমে বোরো আবাদ অনিশ্চিত খুলনার বিল ডাকাতিয়ার বেশ কিছু এলাকায়। এতে ৬,০০০ একর চাষযোগ্য জমি নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এদিকে বর্ষা মৌসুমের কয়েক কোটি টাকার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি কৃষকরা। তাতে পানি নিষ্কাশন না হওয়ার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের অবহেলাকেই দায়ী করছেন স্থানীয়রা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। গত কয়েক বছর ধরে শত শত কৃষকের কান্না লুকিয়ে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিল খুলনার ডাকাতিয়ার বিলে। মূলত গুটি কয়েক প্রভাবশালী ব্যক্তির মাছ চাষের কারণে এই এলাকার হাজার হাজার হেক্টর ফসলি জমিতে দেখা দিয়েছে জলবদ্ধতা। এই এলাকার বৃহৎ জনগোষ্ঠী বেকারত্ব বরণ করবে, নাকি এই এলাকার ফসলি জমি জলবদ্ধতা মুক্ত হবে, এমন প্রশ্ন দেখা দিয়েছে এই এলাকার মানুষের মনে। মধুসূদন বিশ্বাস খুলনার ফুলতলা উপজেলার গোলদারপাড়ার বাসিন্দা। নিজের জমি থাকা সত্ত্বেও গত 2 বছরের বেশি সময় সংগ্রাম করছেন পানির সাথে। অতিবৃষ্টি আর নদী খাল ভরাট হয়ে যাওয়ায় এবার ফসল ফলানোর অনিশ্চয়তায় তিনি। এখন তো আমাদের সব দুঃখের দিন, আমাকে তো না খেয়ে দিন যাতে হবে, ছেলে মেয়ে পড়াতে পারতেছি না, আমাদের তো সমস্যা, বিশাল সমস্যা। এই 4 মাস আমাদের কিষেন বন্ধ। মধুসূদনের মতো অনেক কৃষকের স্বপ্নই এখন বিবর্ণ দেশের দ্বিতীয় বৃহত্তম খুলনার বিল ডাকাতিয়ার জলবদ্ধতা নিয়ে। এই বিল থেকে বছরে উৎপাদন করা হয় কোটি কোটি টাকার সবজি, মাছ ও বিভিন্ন ফসল। তবে জলবদ্ধতা এখানে সবথেকে বড় বাধা, যদিও এ জলবদ্ধতার সূত্রপাত বহু বছর আগে থেকেই। প্রায় 20,000 হেক্টর জমির বিল ডাকাতিয়ায় 80-র দশকেও ফসল হতো 3টি। 84 সালে বন্যায় প্লাবিত হয় বিল ডাকাতিয়া অঞ্চল। সেই দুর্যোগে 76,000 একর জমির ফসল নষ্ট হয়। জলবদ্ধতা স্থায়ী হয় প্রায় 12 বছর ধরে। এরপর স্থানীয়দের আন্দোলন সংগ্রামের মুখে তৎকালীন সরকার নানা পদক্ষেপ নিলেও এখনও সেই সমস্যায় ভুগছেন বিল কেন্দ্রিক জীবনযাপন করা লাখো মানুষ। বর্ষা মৌসুম শেষে এসেছে বোরো আবাদের সময়। বীজতলা থেকে চারা এখন মাঠে রোপণের পালা। তবে বিল ডাকাতিয়ার প্রায় 60% জমিতে এখনও জলবদ্ধতা থাকায় ধানের বীজতলা রূপ নিতে পারছে না চারাই। এতে বোরো ধানের চাষ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কয়লা পাতা ফেলানোর পরে পানি যেভাবে একটু সরছিল, এখন সেই পানিটা বন্ধ হয়ে গেছে। বিলির যে বর্তমান পানির যে অবস্থা, তাতে বিলির বোধহয় ধান আর হবে না। বিল ডাকাতিয়ায় এই অঞ্চলের 6টি উপজেলার মোট 30,000 একর চাষাবাদযোগ্য জমি রয়েছে। স্থানীয়রা বলছেন, বিল ডাকাতিয়ার পানি বের হওয়ার একমাত্র চ্যানেল শোলমারী নদীটি পলি পড়ে আংশিক ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা। প্রত্যেক বছরে এই ঘের থেকে প্রায় 2-2.5 লক্ষ টাকার মাছ ওঠে, এবার তার কিছুই পাওয়া যাবে না, শুধু বৃষ্টি। কারণ চেয়ারম্যান কি মেম্বার কেউ আসে আমাকে বলতেছে না যে এই খালটা কিভাবে করা যায়, যে সেলা আটিয়ে গেছে, জল যায় না, ওই 80 ফুটে খালও সেলায় ভরে গেছে। জেলা প্রশাসন বলছেন, সমস্যার সমাধানে অনেকবার সভা ও গণশুনানি করা হলেও কোনো সুফল মেলেনি। বিল ডাকাতিয়ার বেশ কিছু যে খাল রয়েছে সেগুলোর যে গভীরতা যাতে, নাব্যতা যাতে বৃদ্ধি করা যায় সে বিষয়েও পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়। এর ভিতর বিএডিসি এবং পল্লী বিদ্যুতায়ন যে বোর্ড রয়েছে তাদের বিদ্যুৎ নিয়ে এবং পাম্প নিয়েও কিছু সমস্যা ছিল, সেখানে আমরা সরাসরি মিনিস্ট্রিতেও কথা বলি। পানি উন্নয়ন বোর্ড বলছে, পাম্প বসিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম চলমান রয়েছে।
সব নদী যে ভরে গেছে এটা কাটার জন্য আমাদের একটা স্টাডি চলমান আছে। এই স্টাডির প্রপিক্ষিতে আমরা টোটাল নদী সিস্টেমটা যদি আমরা পুনঃখনন করতে পারি তখন এটার স্থায়ী সমাধান হবে। খুলনা কৃষি বিভাগের তথ্য বলছে শুধুমাত্র ডুমুরিয়া উপজেলায় ২১,৮০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে ২,৫০০ হেক্টর জমিতে জলবদ্ধতা রয়েছে। এছাড়াও বিলডাকাতিয়ার চাষযোগ্য প্রায় ৬,৫০০ হেক্টর জমির মধ্যে ১,০০০ হেক্টর জমিতে জলবদ্ধতা রয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী দই মেলা। সকাল থেকেই মেলায় দই কিনতে ভিড় করছেন ক্রেতারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, মেলায় বেচা কেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন আর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? সরস্বতী পূজা উপলক্ষে কিন্তু প্রতি বছরই সিরাজগঞ্জে এই শহরের মুজিব সড়কে এই দই মেলাটি বসে এবং শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় শুক্লপক্ষের পঞ্চম তিথিতে কিন্তু এই দই মেলাটি প্রতি বছরই আমরা দেখে আসছি। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবারও শহরের মুজিব সড়কে এই দই মেলাটি বসেছে। আমরা ভোর থেকে দেখেছি যে সিরাজগঞ্জের যেসব এলাকায় আসলে দই তৈরি হয়, বিশেষ করে সিরাজগঞ্জের রাজাপুর, বেলকুচি, শাহজাদপুর এবং বগুড়ার শেরপুরেরও যারা দই বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু তাদের উৎপাদিত দই এখানে নিয়ে আসেন এবং আজকের এই দিনে কিন্তু তারা ভোর থেকেই কিন্তু বেচা কিনে শুরু করে এবং বিকাল পর্যন্ত কিন্তু এই মেলাতে দই কেনা বেচা হয়ে থাকে। বিক্রেতারা যেটি আসলে বলছেন যে আগে মেলার পরিধি অনেক বেশি থাকলেও কিন্তু কালের বিবর্তনে এই পরিধি কমে এসেছে। এখন আজকে যেটি আমরা বর্তমানে দেখেছি যে প্রায় ২০ থেকে ২৫ জন যারা দই বিক্রেতারা রয়েছে তারা কিন্তু তাদের দোকানে দইয়ের পসরা সাজিয়ে বসেছেন এবং দই কেনা বেচা চলছে। এখানে তারা যেটি বলছেন যে বিভিন্ন রকমের কিন্তু দই এখানে কেনা বেচা হয়ে থাকে, বিশেষ করে ক্ষীর খাসা, ক্ষীর, এছাড়াও টক দই রয়েছে। এছাড়াও সিরাজগঞ্জের যেগুলো শাহী দই রয়েছে সেগুলোও কিন্তু এই মেলায় কেনা বেচা হয়ে থাকে এবং সকাল থেকে কিন্তু যারা ক্রেতা রয়েছে তাদেরও কিন্তু ভিড় আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আজকের এই দিনে কিন্তু যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা কিন্তু এই মেলাতে এসে দই কেনা বেচা করেন। পাশাপাশি অন্য ধর্মের, মুসলমান ধর্মের অনেক মানুষও কিন্তু আমরা দেখেছি এইখানে যেহেতু ভালো দই পাওয়া যায় সে কারণে এখানে কিনতে আসেন। তো সিরাজগঞ্জের এই দই মেলাতে বিক্রেতারা যেটি বলছেন যে ২০০ টাকা থেকে ৫০০ টাকা দামের হরেক রকমের দই পাওয়া যায় এবং এই দইয়ের যেহেতু ঐতিহ্য রয়েছে সে কারণে আজকের এই একটি দিনে কিন্তু কেনাবেচাও বেশ ভালো হয়ে থাকে, যে কারণে সিরাজগঞ্জের এই দই বিক্রেতারা এখানে মেলায় আসেন এবং তারা যেটি বলছেন যে দিনব্যাপী এই মেলায় তাও ৫০ থেকে ৬০ মণ তারা দই বিক্রির আশা করছেন এবং যার বাজার মূল্য প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা। তবে বিক্রেতারা যেটি বলছেন যে সকালে আসলে ঘন কুয়াশার কারণে ক্রেতা কিছু কম থাকার কারণে বেচা বিক্রি তেমনভাবে শুরু হয়নি। তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু বেচা বিক্রি আরো বাড়বে বলে আশা করছে বিক্রেতারা। তো সিরাজগঞ্জের দই মেলা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। মেহেরপুরে তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সীমিত বিনিয়োগ ও কম পরিশ্রমে ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়ায় দিন দিন বিস্তৃত হচ্ছে তুলার আবাদ। বিঘা প্রতি ১৬ থেকে ১৮ মণ ফলন ও ন্যায্য মূল্যে বিক্রির নিশ্চয়তা থাকায় চাষিদের মুখে ফুটেছে হাসি। এদিকে কৃষি বিভাগ ও তুলা উন্নয়ন বোর্ড উন্নত আবাদের জন্য চাষিদের দিয়ে যাচ্ছেন সহায়তা ও পরামর্শ। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদনে বিস্তারিত। টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা। দেশের চাহিদার ৯৭% তুলা আমদানি নির্ভর। তবে মেহেরপুরে দিন দিন বাড়ছে তুলার আবাদ। কম খরচ ও ভালো লাভের আশায় এ চাষে ঝুঁকছেন কৃষকরা। প্রতি বিঘা তুলা চাষে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা, ফলন হয় ১৬ থেকে ১৮ মণ। বাজার দর অনুযায়ী ১ বিঘা জমিতে উৎপাদিত তুলার মূল্য প্রায় ৬৫ থেকে ৭০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে কৃষকের লাভ হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। পাশাপাশি তুলা গাছ জ্বালানি হিসেবেও বিক্রি করতে পারেন চাষিরা। তুলা চাষে অনেকেই মান ভালো, অনেকে ন্যায্য মূল্য পায়। গতবারে আমি চাষ করেছিলাম ৩৮০০ টাকা মন পেয়েছিলাম, এবার আপনার ৪০০০ টাকা মন। ২ বিঘা জমি বিঘা হিসাবে ১ লাখ পার হয়ে যায়। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০% ওপর আসে তৈরি পোশাক থেকে। গার্মেন্টস শিল্পে দরকারি কাঁচামাল তুলা ও কাপড় তৈরিতে গত ১ বছরে ৮৫ লাখ বেল তুলার দরকার হয়েছে দেশে। ফলে তুলা আমদানিতে বিশ্বের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ।
মেহেরপুর জেলা তুলা উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী চলতি মৌসুমে 2135 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা 11.6 বেল তুলা। ফলে চলতি মৌসুমে জেলায় মোট 24,766 বেল তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 48 কোটি টাকা। আমাদের এখানে গড় ফলন এবার 15 থেকে 18 মন করে ফলন পাচ্ছে এবং তারা চাষিরা নগদ টাকা এখানে পার্সেন্টেজে বিক্রয় করে এবং তারা স্বাবলম্বী হচ্ছে এবং তারা আগ্রহ প্রকাশ করছে আগামীতে তারা তুলা চাষে আরো বেশি এগিয়ে আসবে। তুলার উৎপাদন বাড়ানো গেলে আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি লাভবান হবেন কৃষকরাও। তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ ও তুলা উন্নয়ন বোর্ড। দেওয়া হচ্ছে পরামর্শ ও সহায়তা। 5 ভাগ বা 10 ভাগও যদি আমদানি নির্ভরতা কমাতে পারি, তুলা উৎপাদন বৃদ্ধি করে। যে সমস্ত জমিতে আমাদের বছরে 2টার বেশি ফসল হয় না, কারণ আমাদের ম্যাক্সিমাম জমিতে 3টা বা 4টা ফসল আমরা নিয়ে থাকি। সেই সমস্ত জমিতে অর্থাৎ তুলা দেখেন 7 মাসের ফসল, 7 মাসের ফসল যেহেতু, কিন্তু আপনি যদি ফুলকপি, বাঁধাকপি, অন্য সবজি করেন তাহলে এই 7 মাসের মধ্যে প্রায় 2-3টা ফসল আপনি করতে পারবেন। তুলা চাষে বিস্তৃতি বাড়লে কৃষকের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের আমদানি ব্যয় কমানোর জন্য তৈরি হবে সুযোগ। এখন মেহেরপুর। চাঁদপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন না থাকায় ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম। অস্থায়ী টিনশেড এজলাসের একই কক্ষে বিচারিক কাজ করেন একাধিক বিচারক। এতে মন্থর হচ্ছে বিচার কার্য, বাড়ছে মামলা জট। সংকট নিরসনে নতুন ভবন নির্মাণের দাবি বিচার প্রার্থী এবং আদালত সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন তালহা জুবায়ের। চাঁদপুরের আদালত প্রাঙ্গণের জনাকীর্ণ অস্থায়ী এই টিনশেড ঘরেও চলে বিচারিক কাজ। একই পথ ধরে এজলাসে যেতে হয় মামলার বাদী বিবাদী, আইনজীবী ও বিচারকদের। এজলাসের সংকটের কারণে একই এজলাসে 2-3 জন বিচারক বসে। একই পথ দিয়ে জজ সাহেবরাও যান, ক্লায়েন্টরাও যান, আমরাও যাই, মহিলারাও যান। এতে মহিলাদেরও যেমন অসুবিধা হচ্ছে, বিচারকেরও নিরাপত্তাহীনতা ভুগতেছেন। জেলার আদালতে বিচার কাজ চালাতে 26 বিচারকের বিপরীতে এজলাস আছে মাত্র 16টি। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 11 বিচারকের বিপরীতে এজলাস রয়েছে মাত্র 6টি। এমন অবস্থায় একজন বিচারক এজলাস থেকে নামলে সুযোগ পান আরেকজন। এতে বিলম্বিত হচ্ছে বিচার কাজ। এজলাসের অভাবে বিচার প্রার্থী ও আইনজীবীরা সকালে কোর্টে এলেও ফিরতে হয় রাতে। এজলাস সংকটে তৈরি হচ্ছে মামলা জট, বাড়ছে দুর্ভোগ। 40,000 মামলা এখনো পেন্ডিং অবস্থা রয়েছে। চাঁদপুরে যদি চিফ জুডিশিয়াল ভবন নির্মাণ করা হয় তাহলে এই সমস্ত মামলা থেকে বিচারপতিরা দ্রুত নিষ্পত্তি পাবে। মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার শুধুমাত্র এই ভবনের কারণে। 14 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কেস আমার চলতে আছে, কোনো কেসের কোনো শেষ নেই। আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে 43,000-এর বেশি। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10,000-এর বেশি, জেলা দায়রা ও জজ আদালতে প্রায় 31,000 এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রয়েছে প্রায় 1750 মামলা। একই ভবনে 2টা কোর্ট হওয়া একেবারে এটা অসম্ভব এবং এই কোর্টের নথিগুলা তখন হারানো যায়, মিসগাইড হয়, মিসইউজ হয়। এই হারানোর কারণে ইতিপূর্বে আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো নথি হারানো গিয়েছে। দ্রুত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ না হলে কর্মসূচির কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরকারি আইন কর্মকর্তা হিসাবে আমরা সিনিয়রদেরকে নিয়ে আইন কর্মকর্তারা সহকারে আমরা আইন মন্ত্রণালয়ে আমাদের বিচার প্রার্থীদের ন্যায় বিচারের প্রত্যাশা আমরা সেখানে যাব। নির্বিঘ্ন বিচার কাজ চালানো ও মামলা জট দূর করতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশা সংশ্লিষ্টদের। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর। মাত্র 42 দিনে 5 দেশে ভয়াবহ 6টি বিমান দুর্ঘটনায় প্রাণ ছড়ল 3 শতাধিক আরোহীর। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পরপর 2 দিনে 2 দুর্ঘটনায় 3 আকাশযানের মোট 74 আরোহীর প্রাণহানিতে নতুন করে আলোচনায় এভিয়েশন খাত। ঠিক কী কারণে এত ঘন ঘন বিমান দুর্ঘটনা ঘটছে তার আসল কারণ জানার দাবিও জোরালো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিমান দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে লেগে যেতে পারে দীর্ঘ সময়। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 2024 সালের 22 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর এক সপ্তাহেই ব্রাজিল, আজারবাইজান ও দক্ষিণ কোরিয়ায় 3টি বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত 230 আরোহীর প্রাণহানির সাক্ষী হয় বিশ্ববাসী। এক মাস না যেতেই 2025 সালের 29 জানুয়ারি দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় 20 আরোহীর। এই ঘটনার একদিনের মাথায় 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে 67 আরোহীর কেউই আর বেঁচে ফেরেননি। এই শোকের মধ্যে দুদিনের মাথায় দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে শিশুসহ 7 জনের সবাই মারা গেছেন।
এ নিয়ে মাত্র ৪২ দিনে ৫টি দেশে ভয়াবহ ৬টি বিমান দুর্ঘটনায় প্রাণ যায় ৩২০ জনের বেশি আরোহীর। সাম্প্রতিক সময়ে এতগুলো বিমান দুর্ঘটনা এর আগে আর কখনোই দেখেনি কেউ। এতে করে আকাশপথে যাত্রার নিরাপত্তা নিয়েও আতঙ্কে যাত্রীরা। প্রশ্ন দেখা দিয়েছে, তবে কি দিন দিন অনিরাপদ হয়ে উঠছে আকাশপথ, নাকি ত্রুটির পাল্লা ভারী হচ্ছে বিমান পরিবহন সেবায়? Accidents happen, they don't happen that often. It's really safe to fly. It's just awful when mistakes happen and people die. You don't know the flight crew, you don't know the pilots, you never know what could happen. It could happen driving down the road. Anything can happen anytime, so I don't think it's necessarily. সম্প্রতি বিমান দুর্ঘটনা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে এত বেশি দুর্ঘটনার কবলে পড়ছে আকাশযান? এর জন্য কি আবহাওয়া নাকি অন্য কিছু দায়ী? জনমনে যখন এসব প্রশ্ন জমা হচ্ছে, তখনও সামনে আসেনি কোনোটির আসল কারণ। তবে গত ২৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ যাত্রীর মৃত্যুর পেছনে পাখির আঘাতকে প্রাথমিকভাবে দায়ী করা হয়। বলা হয়, বিধ্বস্ত বিমানটির ইঞ্জিনের ভেতরেও নাকি পাখির পালক ও রক্ত পাওয়া গেছে। যদিও দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এদিকে ২৫ ডিসেম্বর বাকু থেকে রাশিয়া যাওয়ার পথে কাজাখস্তানের আক্তাউয়ে বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ আরোহী প্রাণহানির জন্য রাশিয়াকে দায়ী করছে আজারবাইজান। ইউক্রেনের ড্রোন ভেবে রাশিয়া গুলি চালালে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়। এই ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা চাইলেও সরাসরি দায় স্বীকার করেননি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মতো দেশে দুদিনের ব্যবধানে দুটি দুর্ঘটনায় ৩টি আকাশযানের মোট ৭৪ আরোহীর প্রাণহানিতে বিমান পরিবহন সেবা খাত নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এই যখন অবস্থা, তখন এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো বিমান দুর্ঘটনা তদন্তের মাধ্যমে আসল কারণ উদ্ঘাটনে প্রয়োজন হয় দীর্ঘ সময়ের। We're looking at the relationship between the human, the machine, and the environment. And those are the three umbrellas, so to speak, where we find the majority of the causes for accidents. So you can't just investigate an accident using common sense. And to put out there, you know, speculating what caused an accident it's irresponsible. আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, বৈরী আবহাওয়া এবং পাখির ধাক্কায় বেশিরভাগ বিমান বিধ্বস্ত হয় বলে মনে করা হয়। এমনকি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও বলছে, শুধু যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিমানে পাখির আঘাতে ১৪,০০০-এর বেশি ঘটনা ঘটে। ধারণা করা হয়, পাখির আঘাতেই ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়ে ঘটে দুর্ঘটনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এদিকে যুক্তরাষ্ট্রে জোড়া বিমান দুর্ঘটনার সপ্তাহ না পেরোতেই আবার দুর্ঘটনা ঘটল। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১০৯ আরোহী। স্থানীয় সময় রোববার সকাল ৮:৩০টায় টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ঘটে এই ঘটনা। জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এ সময় আগুন ধরে যায় এয়ারবাস A319 উড়োজাহাজটির ডানার নিচের অংশে। তাৎক্ষণিকভাবেই উড্ডয়ন স্থগিত করে নিরাপদে সরিয়ে নেওয়া হয় আরোহীদের। এদিকে ওয়াশিংটনে হেলিকপ্টার বিমান সংঘর্ষের ৪ দিনে নিহত ৬৭ আরোহীর মধ্যে ৫৫ জনের মরদেহ উদ্ধার এবং শনাক্তের কাজ সম্পন্ন করেছে প্রশাসন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে নিহতদের স্বজনরা। অন্যদিকে ফিলাডেলফিয়ার এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের ২ দিন পেরোলেও দুর্ঘটনার কারণ এখনও অজানা, অনুসন্ধান চলছে। ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের কাজ নিয়ে ধোঁয়াশায় খোদ মার্কিনিরা। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের প্রচারের অংশ নিয়ে বিপুল অর্থ বিনিয়োগ করে হয়েছেন ট্রাম্পের আস্থাভাজন। বিনিময়ে পেয়েছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামের নতুন দপ্তরের দায়িত্ব। এর মূল কাজ সরকারি ব্যয়ের অদক্ষতা ও দুর্নীতি রোধ করা। কিন্তু ট্রাম্পের শপথের প্রায় ২ সপ্তাহ পরও সরকারে ইলন মাস্কের প্রকৃত কাজ কি তা এখনও স্পষ্ট নয়। আরও জানাচ্ছেন তানভীর জনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ২৬ কোটি মার্কিন ডলার খরচ করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বিশাল অঙ্কের বিনিয়োগের ফল হিসেবে জায়গা করে নিয়েছেন হোয়াইট হাউসে। যুক্তরাষ্ট্র সরকারের সক্ষমতা বিভাগের প্রধান হিসেবে মাস্ককে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতায় আসার আগেই ট্রাম্পের কূটনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচনায় আসেন ইলন মাস্ক। যদিও বিশ্ববাসীর কাছে তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি, ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। এরই মধ্যে নিজস্ব চিন্তাভাবনায় বিশ্বকে পুনর্নির্মাণের পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। আর তাকে সহযোগিতার জন্য পাশে আছে ট্রাম্প প্রশাসন। এখানেই শেষ নয়,
মাস্কের সহযোগীরাও যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অংশ। এরই মধ্যে মাস্কের সাবেক 3 কর্মচারী ফেডারেল সরকারে যোগ দিয়েছেন বলে দাবি মার্কিন গণমাধ্যমের। আর ইলন মাস্কের দায়িত্বে আছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন একটি দপ্তর। এই বিভাগের অন্যতম কাজ সরকারি ব্যয়ের খরচ কমানো এবং অদক্ষতা ও দুর্নীতি রোধ করা। We're going to have safe cities, finally, safe cities. Secure borders, sensible spending, basic stuff. And we're going to take Doge to Mars. তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহ হতে চললেও এই দপ্তরের প্রকৃত কাজ কি তা এখনো স্পষ্ট নয় অনেকের কাছে। এমনকি এই দপ্তরে থেকে ইলন মাস্ক আসলে কি করছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। মার্কিন গণমাধ্যমের দাবি, দেশটির অর্থ মন্ত্রণালয়ের লেনদেনের পুরো ব্যবস্থার নিয়ন্ত্রণ পেয়েছে ইলন মাস্কের অধিদপ্তর। ফলে নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার তথ্য যাচাই এখন তাদের হাতে। এছাড়া ফেডারেল কর্মীদের ছাঁটাই, সরকারি ব্যয় হ্রাসের ক্ষমতা দেয়া হয়েছে ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ককে। মাস্কের জন্য নতুন করে এই বিভাগ প্রতিষ্ঠা করেন ট্রাম্প। সরকারি ব্যয়ের অপ্রয়োজনীয়তা ও সম্ভাব্য জালিয়াতি খুঁজে বের করতে অর্থ মন্ত্রণালয়ের সব সিস্টেমের প্রবেশাধিকার দেয়া হয়েছে তাকে। এমন খবরে নিজের পদ থেকে সরে দাঁড়ান অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ডেভিড লেব্রিক। সমালোচকদের মতে রাজনৈতিক উদ্দেশ্যে কেউ অর্থ লেনদেন করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও নিরাপত্তার জন্য তা হুমকি হতে পারে। ডেমোক্র্যাটদের শঙ্কা, এই সিস্টেমে মাস্ক রাজনৈতিক প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করতে পারেন। তবে আপাতত দপ্তরটি কেবল হোয়াইট হাউসের নির্দেশেই কার্যক্রম পরিচালনা করছে। তানভীর জনি, এখন বিশ্ব। 60 বছরের ভয়াবহতম বন্যার হুমকিতে এখন অস্ট্রেলিয়া। শনিবার থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নর্থ কুইন্সল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল। এরই মধ্যে 4 ফুটের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অঞ্চলটিতে। সোমবার মুষলধারে বৃষ্টির আভাস রয়েছে পুরো প্রদেশে। রেকর্ড বৃষ্টি, পানির উচ্চতা বৃদ্ধি এবং বিপজ্জনক ও প্রাণঘাতী বন্যার আশঙ্কায় সতর্কতাও জারি করেছে প্রশাসন। বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত একজনের, আর নিরাপদ আশ্রয়ে সরে গেছেন কয়েক হাজার মানুষ। বন্যা পরিস্থিতির কারণে কয়েক হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, আর সুপারমার্কেটগুলোতেও দেখা দিয়েছে খাদ্যপণ্যের সংকট। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত বলেই বিধ্বংসী সাইক্লোন, ঝড় আর বন্যাপ্রবণ নর্থ কুইন্সল্যান্ড। বিপিএলের সবার আগে প্লে অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স লিগ পর্বের শেষে দৌড়েছে উল্টো দিকে। ফাইনালের আগে তাদের সামনে বড় বাধা এলিমিনেটর খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালের পথে 1 পা বাড়িয়ে রাখায় চোখ রাইডার্স অলরাউন্ডার শেখ মেহেদিরা। সন্ধ্যায় টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। ওয়াসিল হক পান্থর জানাচ্ছেন বিস্তারিত। যেহেতু আমরা যুদ্ধক্ষেত্রে যাব, কেউ কাউকে ছাড় দিব না। কিছুদিন আগেও রংপুর রাইডার্স ছিল অজেয়। টানা 8 জয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করে দলটি। এরপরই হয়েছে ছন্দপতন। টানা 4 ম্যাচ হেরে গেছে নুরুল হাসান সোহানের দল। 3 বিভাগেই মনে হচ্ছে এক ভিন্ন দল খেলছে এখন। লিগ পর্ব শেষে 4 ম্যাচ হেরে তাদের সামনে এখন এলিমিনেটর বাধা। প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা খুলনা টাইগার্স। আর বড় ম্যাচের আগে দলের সবাই আত্মবিশ্বাসী ও চাঙ্গা আছে। ম্যাচ জিততে দায়িত্ব নিতে হবে দেশি ক্রিকেটারদেরই বলে জানালেন রাইডার অলরাউন্ডার শেখ মেহেদি। লাস্ট 2টা বছর আমরা রংপুরে কোয়ালিফাই 3 নাম্বার হয়েছে, আমরা ফাইনালে উঠতে পারি নাই। বাট এবছর আরও একটা সুযোগ আসছে ইনশাল্লাহ। আমরা চাই আসলে যে এই লাস্ট 2 বছরে যেটা হয়েছে সেটা ব্রেক করতে চাই, যে ইনশাল্লাহ আমরা ফাইনালে যেতে চাই। সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের লোকাল যে 7 জন খেলবে তাদের পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট এই আগামী ম্যাচের জন্য। সোমবার সন্ধ্যায় কোয়ালিফায়ার 1-এ মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। 2 দলের সামনেই ফাইনালের সুযোগ। জিতলে এবারের বিপিএলের ফাইনাল নিশ্চিত, হারলেও সম্ভাবনা শেষ হয়ে যাবে না। তখন কোয়ালিফায়ার 2-এ খেলতে হবে এলিমিনেটর পর্বের বিজয়ীদের সাথে। তামিম ইকবাল, ডেভিড মালান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো খেলোয়াড়ে গড়া বরিশাল খালি চোখে একটু সমৃদ্ধ দল। তবে চিটাগং কিংসও এখন আর হেলা ফেলার দল নয়। আসর যত শেষের দিকে যাচ্ছে চিটাগং কিংসও দল হিসেবে ততই দাঁড়িয়ে গেছে। নামি দামি পারফর্মার কম থাকলেও বেশ ছন্দে আছেন পারভেজ হাসান ইমন, হায়দার আলী ও শামীম পাটোয়ারিরা। রাউন্ড রবিন লিগ শেষ করে এখন নকআউট পর্ব, স্নায়ুর লড়াই।
রাউন্ড রবিন লিগের মুখোমুখি লড়াইয়ে দুই দলেরই জয় একটি করে, তাই কোয়ালিফায়ারে শক্তি ও সামর্থ্যের পাশাপাশি মনের লড়াইও হবে। এখন দেখা যাক নামি তারকায় ঠাসা বরিশালের বিপক্ষে দল হিসেবে দাঁড়িয়ে যাওয়া চিটাগং কিংস কতটা কুলিয়ে উঠতে পারে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। এর সাথে শেষ করব এখন বাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 5 আগস্টের পর থানা থেকে হারিয়ে গেছে অপরাধের নথি, অভিযোগ বাড়লেও ধরাছোঁয়ার বাইরেই অনেকে। থানাগুলোতে তালিকা না থাকা কিংবা থাকলেও সেটি প্রকাশ না করা, এগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে অপরাধীদের অপরাধ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাতে যমুনার সামনে জুলাই আহতদের বিক্ষোভ, ধৈর্য ধরার আহ্বান হাসনাতের। 3-4টা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিংয়ে যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। রাজধানীর 3 পয়েন্টে 11 ঘন্টা করে সড়ক অবরোধের ঘোষণা, তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলেজ। এবং খুলনার বিল ডাকাতিয়া জলাবদ্ধতায় অনিশ্চিত বোরো আবাদ, 6000 একর চাষযোগ্য জমি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।